প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স অন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে চ্যাপ্টার 5 অর্থাৎ বিন্যাস বা পারমিউটেশন এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তাহলে ম্যাথমেটিক্স নিয়ে আরও একটা প্রশ্ন, এখানেও সেম টাইপের অর্ধেক অংশ সেম, যে ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায় তা নির্ণয় করো এবং এদের কতগুলোতে স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে। ওকে, স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে এবং কতগুলোতে দুটি এম শেষে থাকবে। আচ্ছা, এটাও সেম টাইপেরই একটা প্রশ্ন এবং সেম ভাবে সমাধান করতে হবে। আমরা তাহলে প্রথমেই লিখে নেব সমাধান। আচ্ছা, ম্যাথমেটিক্স শব্দটিতে মোট অক্ষর, এখানে যেহেতু অক্ষর বলেছে তাহলে অক্ষর বলবো, অক্ষর রয়েছে 11টি, যার মধ্যে এম 2টি, এ 2টি এবং টি 2টি। ওকে, তাহলে ম্যাথমেটিক্স শব্দটিকে সাজানো যাবে। অতএব শব্দটি সাজানো যাবে সমান 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড, যেহেতু একই বর্ণ দুইবার রয়েছে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 8 ফ্যাক্টোরিয়াল না। এই 2 ফ্যাক্টোরিয়ালের মান বের করতে হবে, আবার 2 ফ্যাক্টোরিয়াল মান 2 ফ্যাক্টোরিয়ালের মান বের করে তাদের গুণ করতে হবে। তার মানে এখানে যদি আমি 8 ফ্যাক্টোরিয়াল দিই সেক্ষেত্রে কিন্তু এর মানটা অনেক বড় হয়ে যাবে, এটা কিন্তু ভুল। সো এটাকে আমরা কি বের করলাম তখন অ্যান্সার, আচ্ছা এটা এত উপায়ে, তো এটা সমান আমাদের ছিল কত, 49 89 600 এত উপায়। এটা ছিল প্রথম অংশের অ্যান্সার, বা এখানে তোমরা চাইলে লিখে নিতে পারো প্রথম অংশ। তারপরে যদি আমি বের করি দ্বিতীয় অংশ এবার ক্ষেত্রে। ওকে, দ্বিতীয় অংশ বলছে এদের কতগুলোতে স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে। ওকে, এখন ম্যাথমেটিক্স শব্দটিতে স্বরবর্ণ বলতে আমরা কি বুঝবো? এখানে স্বরবর্ণ বলতে আমরা বুঝবো ভাওয়েল যেগুলো থাকে সেগুলো, অর্থাৎ এ ই আই ও ইউ। এর মধ্যে কতগুলো রয়েছে ম্যাথমেটিক্স শব্দটিতে? যেমন আমি ম্যাথমেটিক্স শব্দটিতে যদি লক্ষ্য করি সেক্ষেত্রে এ রয়েছে 2টি, তাহলে 2টা, ই রয়েছে একটা, 3টা এবং আই রয়েছে একটা, তাহলে টোটাল 4টা আমাদের স্বরবর্ণ রয়েছে এই ম্যাথমেটিক্স শব্দটিতে। তাহলে এই 4টা স্বরবর্ণগুলো কি কি রয়েছে? এ এ ই আই। এই যে 4টা স্বরবর্ণ রয়েছে, এই 4টা স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে কতগুলো শব্দে? আমরা যে এই ম্যাথমেটিক্স শব্দটাকে সাজাবো সেই ম্যাথমেটিক্স শব্দগুলোর মধ্যে এই এ এ ই আই এই 4টা অক্ষর, এই 4টা অক্ষর সবসময় একসাথে থাকবে। অর্থাৎ আমি যদি ম্যাথমেটিক্স শব্দটাকে ভেঙে লিখি এরকম, তাহলে এম টি এইচ এম টি আই সি এস ধরে নিলাম এটা আছে, তারপরে এই বাকি 4টা এরকম থাকবে এ এ ই আই। এই যে 4টা অংশ একসাথে থাকলো, বা এরকম সেম আছে এখানে থাকতে পারে এ ই এ আই। এই 4টা অংশ কিন্তু সবসময় একসাথে থাকবে, বা আই ই এ এ, এরকম এরকম 4টা, এই 4টা ভাওয়েল, যে 4টা ভাওয়েল বা স্বরবর্ণ রয়েছে সেই স্বরবর্ণগুলো সবসময় একসাথে থাকবে, বা এটা শেষে না থেকে মাঝখানে থাকতে পারে, প্রথমে থাকতে পারে, দ্বিতীয় জায়গায় থাকতে পারে। এরকম আমরা পরিবর্তন করে করে কতগুলো শব্দ গঠন করতে পারবো বা শব্দ সাজাতে পারবো, সেই সাজানোর উপায়টা আমরা বের করব। যাই হোক, তাহলে এটাকে আমরা যদি ম্যাথ আকারে সাজাই, শব্দটিতে আমি ম্যাথমেটিক্স না লিখে শুধু শব্দটিতে লিখছি। শব্দটিতে স্বরবর্ণ রয়েছে 4টি। যেমন এ রয়েছে 2টি, অর্থাৎ এখানে আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, এ রয়েছে 2টি, তারপর ই রয়েছে 1টি এবং আই রয়েছে 1টি। এই 4টা স্বরবর্ণ রয়েছে। ওকে, যার মধ্যে এ 2টি,
এ দুইটি রয়েছে। ওকে, এটাকে আলাদা করে দিলাম। ওকে, এখন এই এ দুইটি রয়েছে, এই টোটাল স্বরবর্ণ রয়েছে 4টি। তাহলে এই স্বরবর্ণ 4টিকে আমাদের একসাথে রাখতে হবে এবং বাকি যে অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলোকে আমাদের এবার বিন্যাস করতে হবে। যেহেতু স্বরবর্ণগুলোকে আমাদের বলা আছে কি একত্রে থাকবে, একসাথে থাকবে, আমি দেখলাম কিভাবে একসাথে থাকবে। এখন একসাথে যদি থাকে তার মানে এরা সবসময় যেহেতু একসাথেই থাকবে, তাহলে এদেরকে আমি একটা বর্ণ চিন্তা করতে পারি। এদেরকে একটা বর্ণ চিন্তা করে বাকিদেরকে তাহলে আমরা সাজাবো। তাহলে সেইভাবে সাজালে আমরা কি করতে পারি, এখানে আমরা লিখব যে স্বরবর্ণগুলোকে একটি বর্ণ ধরে মোট বর্ণ পাই। তাহলে স্বরবর্ণগুলোকে, অতএব আমি এখানে লিখব স্বরবর্ণগুলোকে একটি বর্ণ ধরলে বা বর্ণ বা এখানে অক্ষর বলতে পারো, যেহেতু এখানে অক্ষর বলা আছে সেহেতু তোমরা অক্ষর বলতে পারো, বললে মোট বর্ণ হবে কয়টি? তাহলে এই 4টাকে যদি আমি একটা বর্ণ ধরি তাহলে 1 এবং বাকি থাকে হচ্ছে 7টা, তাহলে টোটাল 8টা বর্ণ হবে 8টি। ওকে, তাহলে স্বরবর্ণগুলোকে আমি একটা বর্ণ চিন্তা করে টোটাল বর্ণ হলো আমাদের 8টা। তাহলে এই 8টা বর্ণকে আমরা এবার বিন্যাস করব। তাহলে অতএব স্বরবর্ণগুলোকে একটি বর্ণ বিবেচনা করলে শব্দটি সাজানো যাবে সমান টোটাল কয়টা পেলাম? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাকি যে বর্ণগুলো রয়েছে কতগুলো, এর মধ্যে এ অংশটুকু বাদ যাবে, এর অংশটুকু বাদ গেলে বাকি থাকে কত? এম যেহেতু 2টা রয়েছে তাহলে ফ্যাক্টোরিয়াল 2 এবং টি যেহেতু 2টা রয়েছে তাহলে ফ্যাক্টোরিয়াল 2, এত উপায়। এবং এইটা সমান আমরা অ্যান্সার পাবো কত? এটাকে যদি আমি অ্যান্সার করি এবং ক্যালকুলেটরে যদি হিসেব করি, ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল মানে আমরা এইটা সমান পাবো হলো, তাহলে স্বরবর্ণগুলোকে যদি আমি একটা বর্ণ বিবেচনা করি, একটা বর্ণ বিবেচনা করলে সেই ক্ষেত্রে আমরা শব্দটিকে সাজাতে পারবো টোটাল 10,080 উপায়, 1000 না, 10,080 উপায়ে আমরা সাজাতে পারবো। এখন স্বরবর্ণগুলোকে আমি একটা বর্ণ বিবেচনা করলাম, ঠিক আছে। আমাদের স্বরবর্ণগুলো কি ছিল? এ ই আই। এরা যেহেতু একত্রে থাকবে এই কারণে আমরা একটা বর্ণ বিবেচনা করলাম। এবার সবই ঠিক আছে, কিন্তু এই বর্ণগুলো তো আবার নিজেদের মধ্যে কিন্তু বিন্যাস হতে পারে, একসাথে থাকবে সব, কিন্তু এরা নিজেদের মধ্যে বিন্যাস হতে পারে। যেমন এ এর জায়গায় এরকম থাকতে পারে, ই আই এ এরকম থাকতে পারে। ওকে, আবার ই এ আই এ এরকম থাকতে পারে। যে সুতরাং তার মানে আমরা এখানে কি দেখছি, যে এই স্বরবর্ণগুলো আবার নিজেদের মধ্যে বিন্যাস করছে, নিজেদের মধ্যে বিন্যাস করেও একসাথে থাকছে। তাহলে এরা যেহেতু নিজেদের মধ্যে বিন্যাস করছে, তাহলে এদের নিজেদের মধ্যে বিন্যাসটা আমরা আবার বের করে ফেলবো। ওকে, আবার কিন্তু এখানে লিখবো আমরা, কিন্তু স্বরবর্ণগুলো তাদের নিজেদের মধ্যে সাজানো যাবে সমান ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড, যেহেতু এ রয়েছে 2টি তাহলে ফ্যাক্টোরিয়াল 2, এত উপায় সমান কত আসে? ফ্যাক্টোরিয়াল 4 সমান আমরা জানি 24 ডিভাইডেড 2 মানে হলো 12, টোটাল 12 উপায়ে সাজানো যাবে। আচ্ছা, এইবার আসি আমাদের মেইন কথায়, অর্থাৎ প্রশ্নে যেটা ছিল আমাদের, যে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কত উপায় বা পাশাপাশি রেখে মোট কত উপায়ে সাজানো যাবে। সেই ক্ষেত্রে আমরা পাবো, অতএব পাশাপাশি রেখে সাজানো যাবে সমান টোটাল ছিল কত? 10,080 গুণ 12 উপায়। ওকে, তো এটাকে গুণ করলে আমরা যা পাই 10,080 গুণ 12 টোটাল
আসে 120,960 এত উপায়। এটা হবে দ্বিতীয় অংশের অ্যান্সার। তার মানে এখানে আমরা কি করলাম, যেহেতু বলছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে কত উপায় সাজানো যায়, সেক্ষেত্রে আমরা কি করলাম, স্বরবর্ণগুলোকে আমরা একটা বর্ণ বিবেচনা করলাম এবং একটা বর্ণ বিবেচনা করে মোট বর্ণ হলো আমাদের টোটাল 8টা। সেই 8টা বর্ণকে আমরা যদি বিন্যাস করি সেই ক্ষেত্রে পেলাম আমরা কত 10,080। এবং যেহেতু আমরা একটা বর্ণ বিবেচনা করেছি স্বরবর্ণগুলোকে, এবং স্বরবর্ণগুলো যেহেতু একই সাথে থাকবে তাই এরা কিন্তু নিজেদের মধ্যে বিন্যাস হতে পারে, যার কারণে আমরা নিজেদের মধ্যে বিন্যাস করলাম এবং সেটা পেলাম কত 12। তাহলে এই টোটালটাকে যদি আমি হিসেব করি বা স্বরবর্ণগুলোকে যদি পাশাপাশি রাখি সেই ক্ষেত্রে সাজানো যাবে টোটাল কত উপায়ে, এই যে 10,080 গুণ 12 টোটাল, তাহলে পেলাম আমরা কত 1,20,960 উপায়ে আমরা এই শব্দটিকে সাজাতে পারবো, অর্থাৎ ম্যাথমেটিক্স শব্দটিকে সাজাতে পারবো, যেখানে আমাদের স্বরবর্ণগুলো সবসময় একত্রে থাকবে। ওকে, এবং তৃতীয় যে অংশটা ছিল, তৃতীয় অংশে ছিল যে সর্বশেষ, তৃতীয় অংশ আমি একটু লিখে দিচ্ছি। ওকে, তৃতীয় অংশে কি ছিল যে সর্বশেষ শেষ স্থানে এম থাকবে, দুইটা এম থাকবে। তাহলে যদি আমাদের এরকম আমি ঘর আঁকাতে পারি, এখানে একটা এম, এখানে একটা এম, এই দুইটা এম সর্বশেষে থাকবে এবং বাকি বিন্যাসগুলোকে সাজাতে হবে। এবং এটা কিন্তু সেম আমরা আগের যে ম্যাথটা করলাম, যে ম্যাথটাতে ছিল কি প্রথমে এম এবং শেষে এম ফিক্স থাকবে, বাকি বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটাও সেম, যেহেতু এমটাকে আমরা সর্বশেষ দুইটা স্থান আমাদের দখল করে নেবে, অর্থাৎ এম ফিক্সড। তাহলে আমরা এখানে প্রথমে এবং শেষে না লিখে এখানে লিখবো সর্বশেষ দুইটা স্থানে এম থাকবে, এবং বাকি বর্ণগুলোকে সাজানোর উপায় কি হবে, ওই আগের ম্যাথটাতে যেরকম ছিল সেই সেম ভাবে তোমরা কিন্তু এটা সমাধান করতে পারো। অর্থাৎ ওই সেম সমাধানটাই এখানে লিখবা, কিন্তু এখানে শুধুমাত্র এম দুইটা শেষে থাকবে। ওকে, এই অংশ আমি আর এখানে করে দিচ্ছি না, বাকি অংশটুকু তোমরা নিজেরা করে নিবে। ওকে, তাহলে এই প্রশ্নটার সমাধান আমরা কিভাবে করলাম, প্রথম অংশের সমাধান হলো এরকম যে শব্দটিকে ম্যাথমেটিক্স শব্দটিকে কত প্রকারে সাজানো যায়। তাহলে ম্যাথমেটিক্স শব্দটিতে মোট বর্ণ রয়েছে যতটি, সেটা আগে লিখতে হবে। মোট বর্ণ রয়েছে 11টি, যার মধ্যে এম দুইটা, এ দুইটা এবং টি দুইটা। ওকে, এটা লিখে নেওয়ার পরে এই শব্দটিকে মোট সাজানো যাবে। তাহলে মোট বর্ণ সংখ্যা দিয়ে ফ্যাক্টরিয়াল ডিভাইডেড একই বর্ণ যতগুলো থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেটার অ্যান্সার পেলাম, প্রথম অংশের অ্যান্সার পেলাম এটা। এবং দ্বিতীয় অংশে বলা আছে কি স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে কত উপায়ে সেটা বের করব। তাহলে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রাখতে চাইলে আমাদের আগে বের করতে হবে স্বরবর্ণগুলো কি কি এবং কয়টি। তাহলে তার মধ্যে আমরা বের করলাম স্বরবর্ণ রয়েছে 4টি, যার মধ্যে এ রয়েছে 2টি, আমরা সেটা লিখে নিলাম। তাহলে স্বরবর্ণগুলোকে আমরা একটা বর্ণ চিন্তা করব, যেহেতু একত্রে থাকবে সুতরাং একটা বর্ণ চিন্তা করলে আমাদের মোট বর্ণ হবে 8টি। ওকে, 8টি বর্ণকে আবার আমরা সাজাবো, সেই 8টি বর্ণকে সাজানোর উপায় আমরা পেলাম কত 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড, যেহেতু আমরা এ কে আমরা আগে আলাদা করে দিয়েছি অর্থাৎ স্বরবর্ণের মধ্যে, সুতরাং এম দুইটা রয়েছে সেই এম দুইটার 2 ফ্যাক্টরিয়াল এবং টি রয়েছে 2টা সেই টি 2 ফ্যাক্টরিয়াল এখানে লিখে দিলাম এবং এটার অ্যান্সার পেলাম আমরা কত 10,080। কিন্তু স্বরবর্ণগুলো তাদের নিজেদের মধ্যে যেহেতু বিন্যাস হতে পারে, সুতরাং সেই 4টি বর্ণকে আমরা যদি বিন্যাস করি সেক্ষেত্রে পাবো 12। এবং টোটাল যদি হিসেব করি অর্থাৎ স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে যদি সাজাই সেক্ষেত্রে আমরা পাবো কত, এই দুইটার গুণফল বের করলে আমরা টোটাল যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজাতে পারবো সেই উপায়টা পেয়ে গেলাম, অর্থাৎ 1,20,960 উপায়। এবং তৃতীয় অংশে যে অ্যান্সারটা দেওয়া রয়েছে সেটা কিন্তু আমরা এর আগের ম্যাথটা যেভাবে সলভ করেছি, আগের ম্যাথের দ্বিতীয় অংশ যেভাবে সলভ করেছি সেম ভাবে কিন্তু এখানে তোমরা সলভ করতে পারো। ওকে, সেম টাইপের আরো একটা প্রশ্ন যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে পলিটেকনিক শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যাবে। ওকে, প্রায় সেম, কিন্তু এখানে একটা কথা বলা আছে পাশাপাশি না রেখে স্বরবর্ণগুলোকে, আগেরটাতে কি বলা ছিল পাশাপাশি রেখে, এটাতে বলা আছে কি পাশাপাশি না রেখে কত উপায়ে সাজানো যায়, এবং এখানে দেওয়া আছে কি পলিটেকনিক শব্দটিকে কত প্রকারে সাজানো যাবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে সমাধান পলিটেকনিক শব্দটিতে মোট অক্ষর রয়েছে, তাহলে 11টি, পলিটেকনিক শব্দটিতে মোট অক্ষর রয়েছে 11টি, এখানে লেখা আছে ই দুইটা হবে না, একটা হবে, তাহলে 11টি, যার মধ্যে ই রয়েছে, আচ্ছা টি সি, ওকে সি রয়েছে 2টি, আমাদের সি 2টি। ওকে, বাকি আর কোনোটা রিপিট নাই। ওকে,
তাহলে এর মধ্যে দুইটা রয়েছে সি। এখন এই শব্দটাকে আমাদের সাজাতে হবে যার মধ্যে স্বরবর্ণগুলো থাকবে হচ্ছে আমাদের পাশাপাশি থাকবে না। আগের প্রশ্নটাতে কি ছিল, স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে, কিন্তু এখানে আমাদের পাশাপাশি থাকবে না। সেভাবে আমাদের এর সমাধানটা করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে আগে বের করে নেই টোটাল শব্দটাকে কিভাবে সাজানো যায়, তারপরে আমরা বের করবো যে পাশাপাশি রেখে নাকি পাশাপাশি না রেখে সেটা। তাহলে অতএব আমরা লিখতে পারি শব্দটি সাজানো যাবে সমান কত, টোটাল 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল। যেহেতু এখানে দুইটা রিপিট রয়েছে, কয়টা, দুইটা, এত উপায়ে সমান আমরা কত পাবো, এটাকে যদি আমি হিসেব করি সেক্ষেত্রে পাবো 11 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল সমান 19958400 এত উপায়। এটা আমরা ক্যালকুলেটারে হিসাব করে ফেললাম যে শব্দটিকে তাহলে সাজানো যাবে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড সি, যেহেতু দুইটা রয়েছে সুতরাং সি 2 ফ্যাক্টোরিয়াল, আমরা 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দিলাম। এটা পেলাম আমরা কি, টোটাল, মানে এটা স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে বা না রেখে এটার কোনো বিষয় না, আমরা স্বরবর্ণগুলোকে যে কোনো জায়গায় থাকতে পারে, তো সেই হিসেবে টোটালটাকে আমরা একটা শব্দটাকে সাজাতে পারবো টোটাল এত উপায়। এখন আমরা বের করব স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে কিভাবে সাজানো যায়। ওকে, এখন পাশাপাশি রেখে সাজানোটা যদি আমি বের করতে পারি, তাহলে এই টোটালটা থেকে যদি পাশাপাশি রেখে সাজানোটাকে বের করা যায়, তাহলে টোটালটা থেকে বিয়োগ করলে আমরা কি পাবো, পাশাপাশি না রেখে সাজানোটা। সুতরাং এখানে আমরা এবার বের করব যে তাহলে এর মধ্যে আমরা দেখব যে স্বরবর্ণগুলো কয়টি রয়েছে। পলিটেকনিক শব্দটিতে স্বরবর্ণ রয়েছে কয়টি, ও একটা, দুইটা, তিনটা, তাহলে তিনটি। তাহলে কি কি রয়েছে, ও, ই এবং আই, এই তিনটি। ওকে, যার মধ্যে রিপিট কোনো কিছু নাই। সুতরাং এই তিনটি আমাদের যেহেতু স্বরবর্ণ রয়েছে সেই স্বরবর্ণগুলোকে আমরা এইভাবে রাখলাম। এবার আমরা কি করব, আগেরটার মতোই স্বরবর্ণ তিনটাকে আমরা একটা বর্ণ চিন্তা করব, এবং একটা বর্ণ চিন্তা করে আমরা চিন্তা করব যেটাকে পাশাপাশি রেখে কত উপায়ে সাজানো যায়। এখন স্বরবর্ণ তিনটিকে একটি বর্ণ বিবেচনা করলে মোট বর্ণ হবে কতটি। এটাকে যদি আমি তিনটাকে যদি একটা বর্ণ চিন্তা করি, তাহলে একটা, এবং বাকি রয়েছে কয়টা, আটটা, তাহলে 1 আর 8 9টি, টোটাল বর্ণ হলো আমাদের 9টি। ওকে, যেহেতু 9টি বর্ণ হলো, তার মধ্যে আবার সি রয়েছে দুইটা, আমরা সেইভাবে সাজাবো। তাহলে স্বরবর্ণ তিনটিকে একটি বর্ণ বিবেচনা করে শব্দটিকে সাজানো যাবে টোটাল 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড, এখানে যেহেতু সি দুইটা রয়েছে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, এবং এইটা সমান আমরা অ্যান্সার পাবো কত, 9 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল সমান 1,81,440 উপায়। সেই তিনটা স্বরবর্ণকে আমরা একটা বর্ণ চিন্তা করলাম, সেই একটা বর্ণ চিন্তা করে আমরা টোটাল বর্ণ পেলাম কয়টি, 9টি। সেই 9টি বর্ণকে আমরা যদি সাজাই একটা স্বরবর্ণগুলোকে একটা বর্ণ ধরে, সেক্ষেত্রে আমরা পেলাম কত, 1,81,440 উপায়ে আমরা সাজাতে পারবো। এটা পেলাম স্বরবর্ণগুলোকে যদি একটা বর্ণ চিন্তা করি। এখন এই স্বরবর্ণ তিনটা তো নিজেদের মধ্যে আবার বিন্যাস হতে পারে, তাহলে নিজেদের মধ্যে যদি বিন্যাস হয় সেক্ষেত্রে আমরা কি পাবো, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। ওকে, কিন্তু স্বরবর্ণ তিনটি নিজেদের মধ্যে সাজানো যাবে সমান
ফ্যাক্টোরিয়াল 3, যেহেতু এর মধ্যে একই বর্ণ নাই যার কারণে এটাকে আমি আর ভাগ আকারে কোনো কিছু লিখছি না, সরাসরি ফ্যাক্টোরিয়াল 3 লিখছি। এত উপায়, ফ্যাক্টোরিয়াল 3 মানে হলো 6 উপায়। ওকে, এটার মান হলো 6। সুতরাং আমরা এখন লিখতে পারি অতএব স্বরবর্ণ গুলোকে পাশাপাশি রেখে সাজানো যাবে সমান, ওখানে ছিল আমাদের এখানে ছিল কত, 1,81,440, 1,81,440 গুণ এখানে 6 এত উপায়। ওকে, টোটাল করলে কত হবে, গুণ 6 মানে 10,88,640 এত উপায়। এটা পেলাম আমরা। এই যে আমাদের পলিটেকনিক শব্দটা রয়েছে, সেই পলিটেকনিক শব্দের মধ্যে যে আমাদের স্বরবর্ণ রয়েছে 3টি, সেই স্বরবর্ণ 3টিকে যদি আমরা পাশাপাশি রাখি, সেই পাশাপাশি রেখে সাজানো যাবে টোটাল এত উপায়। এখন আমরা কি করব, স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে কত উপায়ে সাজানো যায় সেটা বের করব। তাহলে অতএব স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে সাজানো যাবে সমান, টোটালটা আমাদের কত ছিল, সেই টোটালটা আমাদের ছিল কত, 19,95,000, সরি, একক দশক শতক হাজার লক্ষ কোটি। ওকে, 1,99,58,400। তাহলে এখানে হবে 1,99,58,400 মাইনাস এই যে 10,88,640 এত উপায়, এটাকে আমাদের বিয়োগ করতে হবে। মাইনাস 1,99,58,400 সমান আমরা পাচ্ছি কত, 88,69760 এত উপায়। তার মানে এই যে স্বরবর্ণ, পলিটেকনিক শব্দটিতে যে স্বরবর্ণ রয়েছে, সেই স্বরবর্ণগুলোকে যদি আমরা পাশাপাশি না রাখি, সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার পাবো কত, এটা। যদি আমাদের প্রশ্নে বলা থাকতো যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে কত উপায়ে সাজানো যাবে, সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার বের করতাম এটা। ওকে, এবং যদি শুধুমাত্র যদি বলতো যে পলিটেকনিক শব্দটিকে কত প্রকারে সাজানো যায়, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হতো এটা। ওকে, কিন্তু এখানে প্রশ্নে যেহেতু বলেছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে কত প্রকারে সাজানো যাবে, বা অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যাবে, সেই ক্ষেত্রে আমরা পাবো কি, প্রথমে আমরা বের করে নেব টোটালটাকে কত উপায়ে সাজানো যায়, সেটা স্বরবর্ণ পাশাপাশি হোক অথবা আলাদা আলাদাভাবে হোক, সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার এটা পেলাম। তো এটা মোট কত উপায়ে সাজানো সেটা পেলাম। এবার আমরা কি বের করলাম, তারপরে স্বরবর্ণ কয়টি রয়েছে সেটা আমরা বের করে নিলাম। স্বরবর্ণ যেহেতু 2টি রয়েছে, সেই ক্ষেত্রে 3টি রয়েছে, আমরা সেই স্বরবর্ণ 3টিকে আলাদা করে নিলাম। তারপর আমরা কি করলাম, এই স্বরবর্ণগুলোকে একটা বর্ণ চিন্তা করলাম। স্বরবর্ণ 3টিকে যদি আমি একটি বর্ণ বিবেচনা করি, সেই ক্ষেত্রে মোট বর্ণ হবে আমাদের কয়টা, 9টা। তাহলে এই 9টা বর্ণকে যদি আমরা আবার বিন্যাস করি, সেই ক্ষেত্রে এখানে আমরা পাবো কত, এত উপায়ে এখানে লিখে দিতে হবে। তাহলে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল কেন লিখলাম, যেহেতু আমাদের সি রয়েছে 2টা, সুতরাং এখানে 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম। এবং সেই ক্ষেত্রে আমাদের স্বরবর্ণগুলোকে যদি আমি একটা বর্ণ চিন্তা করি, তাহলে তার মান আসলো আমাদের কত, এটা 1,81,440। ওকে, এবার যেহেতু স্বরবর্ণগুলোকে আমরা একটা বর্ণ চিন্তা করলাম, সেই একটা বর্ণকে আমরা আবার নিজেদের মধ্যে সাজাতে পারি। অর্থাৎ স্বরবর্ণগুলোকে আমরা যদি নিজেদের মধ্যে সাজাই, সেক্ষেত্রে তাদেরও কিন্তু একটা বিন্যাস পাবো। সেই বিন্যাসটা পেলাম কত, আমরা 6। তাহলে সেই বিন্যাস 6 পেলাম। এইবার আমরা পাশাপাশি রেখে তাহলে সাজাতে পারবো কত, সেই 1,81,440কে যদি আমরা গুণ করি, যে অ্যান্সারটা পাবো সেটা পেলাম এটা। এটা হলো পাশাপাশি রেখে সাজানোর উপায়। এবার আমাদের প্রশ্নে বলা ছিল কি, পাশাপাশি না রেখে সাজানোর উপায়। তাহলে টোটালটা থেকে পাশাপাশি রেখে সাজানোর উপায়কে যদি আমি বিয়োগ করি, সেই ক্ষেত্রে আমরা না রেখে সাজানোর উপায়টা পেয়ে গেলাম। এখানে এইটা হবে আমাদের সেই পাশাপাশি না রেখে সাজানোর উপায়, এবং এটাই হলো এই প্রশ্নের উত্তর। তো এরকম আরও অনেক প্রশ্ন রয়েছে। এখানে পলিটেকনিক দেওয়া আছে, পলিটেকনিক না দিয়ে প্যারালাল দেওয়া থাকতে পারে, বা ডিপ্লোমা দেওয়া থাকতে পারে, এরকম অনেক শব্দ দেওয়া থাকতে পারে। সেই সবগুলোর ক্ষেত্রেই সেম টাইপের
আমরা সেম ভাবে আমরা কিন্তু অ্যান্সার প্রমাণ করতে পারবো বা অ্যান্সার নির্ণয় করতে পারবো। তাহলে আরো একটা প্রশ্ন দেখবো। এবার আমাদের শব্দ নয়, এবার আমাদের অঙ্ক দেয়া আছে, সেই অঙ্কগুলো ব্যবহার করে আমরা কতগুলো সংখ্যা গঠন করতে পারবো। বা এখানে যেমন বলা আছে কি, প্রশ্ন দেওয়া আছে, আচ্ছা এইখানে আমাদের 8 হবে না, এখানে হবে 6 5 3 2 0 অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের কতগুলো সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যায় তা নির্ণয় করা। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে বলা আছে 5 অঙ্কের, তার মানে এখানে যতগুলো অঙ্ক দেয়া আছে, এখানে অঙ্ক দেয়া আছে মোট 5টা, সেই 5টাই ব্যবহার করতে হবে। ব্যবহার করে কতগুলো সার্থক বিজোড় সংখ্যা, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সার্থক বিজোড় সংখ্যা গঠন করতে হবে। তা কত উপায়ে গঠন করা যাবে সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এই প্রশ্নটা এরকম, যেমন 6 3 2 0 5, এই যে শেষে আমাদের কত রাখলাম 5, এই 5 শেষে রেখে তাহলে আমরা বিজোড় সংখ্যা বানাতে পারবো, এটা একটা বিজোড় সংখ্যা। অথবা আমরা এরকম রাখতে পারি 6 2 0 5 3, এটা একটা বিজোড় সংখ্যা। বা 6 3 0 2 5, এই একটা বিজোড় সংখ্যা। এরকম বিজোড় সংখ্যা, কতগুলো বিজোড় সংখ্যা গঠন করতে পারবো সেটা বের করতে হবে। এবং এখানে আরেকটা কথা বলা আছে যে সার্থক বিজোড় সংখ্যা। সার্থক বলতে আমরা কি বুঝবো, একটা সংখ্যা কিন্তু এইগুলো ব্যবহার করে কিন্তু এরকমও একটা সংখ্যা বানাতে পারি আমরা, 0 6 3 2 5, এটাও কিন্তু 5 অঙ্কের একটা সংখ্যা। যেমন 1 2 3 4 5, 5টা অঙ্ক রয়েছে এখানে। এটাও কিন্তু একটা বিজোড় সংখ্যা, 5 অঙ্কের বিজোড় সংখ্যা। আবার এটাও কিন্তু একটা 5 অঙ্কের বিজোড় সংখ্যা। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কত? এখন এই 5 অঙ্কের বিজোড় সংখ্যাকে কিন্তু আমরা লিখতে পারি কত, 6 3 2 5, এটা কিন্তু 4 অঙ্ক হয়ে গেল। এটার মানেও যা 0 6 3 2 5, এটার মানেও কিন্তু তা। তাহলে এটা কিন্তু সার্থক একটা সংখ্যা হলো না, 5 অঙ্কের সার্থক হলো না, কারণ 5 অঙ্কেও যা মিন করছে আমাদের 4 অঙ্কেও সেম জিনিসটাই দেখাচ্ছে। সুতরাং এটা কিন্তু আমাদের এই যে 0টাকে যদি আমরা প্রথমে লিখি সেটা কিন্তু সার্থক বিজোড় সংখ্যা হবে না। সুতরাং 0 কখনো আমাদের সামনে আসলে সেটা সার্থক হবে না, ওটাকে আমাদের ভিতরে এই সংখ্যার ফুল সংখ্যার ভিতরে যে কোনো একটা ডিজিট হতে হবে। অথবা যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা শেষে হতে পারে 0, যদি সেটা জোড় বলা থাকে বা যে কোনো সংখ্যা বলা থাকে সেক্ষেত্রে আমাদের 0 কিন্তু শেষে যেতে পারে। কিন্তু বিজোড়ের ক্ষেত্রে আমাদের 0 আবার শেষে যাওয়া যাবে না, আমাদের মাঝে যে কোনো থাকতে হবে। সুতরাং এখানে আমরা 5 অঙ্কের সার্থক বলতে এই বুঝবো যে প্রথমে কখনো 0 আসা যাবে না। সুতরাং এটা তাহলে প্রথমে যদি 0 আসে এটা কিন্তু কখনোই আমাদের 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা হবে না। কিন্তু এই যে প্রথমে না এসে মাঝে যে কোনো জায়গায় যদি আমাদের 0 আসে সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি সার্থক বিজোড় সংখ্যা। তো এরকম সার্থক বিজোড় সংখ্যা কতগুলো গঠন করা যায় সেইটা হবে এই প্রশ্নের উত্তর। তো আমরা এটা আবার দেখে নিই কিভাবে করা যায়। দেয়া আছে, আমি আগে লিখে নিই, এটা না লিখলেও চলে। তাহলে 6 5 3 2 0, আচ্ছা এই 5টা অঙ্ক দেয়া আছে, এর মধ্যে আমাদের বিজোড় সংখ্যা গঠন করতে হবে। এখন যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা হওয়া মানে কি, আমাদের সর্বশেষ ডিজিটটা অবশ্যই, আমি এটাকে যদি আমি ঘর এঁকে দেখাই, এই যে সর্বশেষ ডিজিট এখানে হয় 5 হতে হবে অথবা 3 থাকতে হবে। বাকি সংখ্যাগুলো আমাদের এখানে চেঞ্জ করে আমি লিখতে পারবো, বাকি 4টা ডিজিট। যেমন এখানে আমাদের আবার 0 হওয়া যাবে না, 0টা বাদ দিতে হবে, প্রথমে 0 আসা যাবে না, এখানে 0 আসা যাবে না, 0 বাদে বাকি সংখ্যাগুলো হতে হবে। যেহেতু সার্থক বলেছে সেই ক্ষেত্রে আমাদের প্রথমে 0 আসা যাবে না। যদি সার্থক কথাটা না থাকতো সেক্ষেত্রে আমরা 0 যে কোনো জায়গায় আসলে চলতো। ওকে, যাই হোক, এখন যেহেতু বিজোড় হতে হবে, বিজোড় হওয়ার মানে কি, একটা সংখ্যা যত বড় সংখ্যাই হোক না কেন সেটা বিজোড় হওয়া বা বিজোড় দেখার সহজ উপায় হলো শেষের ডিজিটটা বিজোড় কিনা সেটা দেখতে হবে। যেমন আমাদের শেষের ডিজিট যদি 5 অথবা 3 হয় তাহলে আমরা বলবো এই সংখ্যাটা আমাদের বিজোড় সংখ্যা। তাহলে এটাকে আমরা কিভাবে গঠন করব সেটাই আমরা এবার দেখব। এটাকে আমি মুছে দিচ্ছি। সিক্স 5 3 2 0 অঙ্ক গুলো দ্বারা 5 অঙ্কের বিজোড়
সংখ্যা গঠন করতে হলে সর্বশেষ স্থানে 5 অথবা 3 নির্দিষ্ট রাখতে হবে। এই কথাটা আমি লিখে নিলাম। এই প্রশ্নগুলো আসলে এইভাবে কথা তোমার নিজের মতো করে তুমি লিখতে পারো। জাস্ট এটা বোঝাতে পারলেই হবে যে 3 অথবা 5টাকে আমাদের শেষের ডিজিট হিসেবে বিবেচনা করতে হবে বা শেষের অঙ্ক হিসেবে বিবেচনা করতে হবে। ওকে, তার মানে এই যে 65320 অঙ্কগুলো দ্বারা আমরা যদি 5 অঙ্কের বিজোড় সংখ্যা গঠন করতে চাই, সেই ক্ষেত্রে সর্বশেষ স্থানে 5 অথবা 3কে আমাদের নির্দিষ্ট রাখতে হবে। ওকে, আচ্ছা, এবার আমরা চিন্তা করব যে সার্থক হবে কখন। সার্থক হবে কখন? যখন আমরা সামনে 0 আসবে না তখন হবে আমাদের সার্থক। আচ্ছা, ওটার হিসেবে আমরা পরে আসছি। প্রথমে 5 এবং শেষে 3, প্রথমে 0 না রেখে অথবা শেষে আমরা 5 অথবা 3 রেখে কত উপায়ে সাজানো যায় সেটা দেখব। সুতরাং সর্বশেষ স্থানে 5কে নির্দিষ্ট রেখে সংখ্যা করা যাবে। তাহলে 5কে যদি নির্দিষ্ট রাখি, আমি এখানে একটা ঘর এঁকে দিচ্ছি উপরে, এটার দরকার নাই, আমি এমনি দেখানোর জন্য। তাহলে 5কে নির্দিষ্ট করে দিলাম, বাকি থাকে 1টা 2টা 4টা। বাকি 4টা যে অঙ্ক থাকবে সেই অঙ্কগুলোকে যদি আমি বিন্যাস করি সেই ক্ষেত্রে কত পাবো? ফ্যাক্টোরিয়াল 4। যেহেতু আমরা 5কে নির্দিষ্ট করে দিলাম, 5টা অঙ্কের মধ্যে 5কে আমি নির্দিষ্ট করে দিলাম, বাকি থাকে আমাদের এই যে 4টা ডিজিট রয়েছে, সেই 4টা ডিজিটকে যদি আমি হিসেব করি সেক্ষেত্রে পাবো কত? ফ্যাক্টোরিয়াল 4 উপায়। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 সমান আমরা কত জানি? 24 উপায়। এটা পেলাম কি? আমরা কিন্তু এখানে শূন্যের কথা চিন্তা করলাম না। তাহলে এখানে শূন্যকে যদি আমরা আবার চিন্তা করি, অর্থাৎ সার্থক বিজোড় সংখ্যা যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে কি পাবো? এখানে আমরা লিখতে পারি কিন্তু শূন্যকে প্রথমে এবং 5কে শেষে নির্দিষ্ট রাখলে সার্থক বিজোড়। আচ্ছা, 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা পাওয়া যায় না। আচ্ছা, এই কথাটা আমাদের উল্লেখ করে দিতে হবে যে কিন্তু শূন্যকে যদি আমি প্রথমে রাখি, অর্থাৎ এরকম শেষে 5 এবং প্রথমে 0, বাকি থাকে 3টা, এই 3টা ঘরকে আমাদের অন্য সংখ্যাগুলো অন্য ডিজিট দ্বারা পূর্ণ করতে হবে। তাহলে প্রথমে যদি 0 এবং শেষে যদি আমি 5 রাখি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সার্থক বিজোড় সংখ্যা পাবো না। সেই কথাটাই আমি এখানে উল্লেখ করে দিলাম যে প্রথমে 0কে প্রথমে এবং 5কে শেষে রেখে সার্থক বিজোড় সংখ্যা, 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা পাওয়া যাবে না। তাহলে যেহেতু সার্থক বিজোড় সংখ্যা পাওয়া যাবে না, আমরা এমনি বিজোড় সংখ্যা পাবো। সেই বিজোড় সংখ্যা কয়টি পাবো সেটা আমরা বের করে নিব। তাহলে এখানে লিখব, অতএব শূন্যকে প্রথমে এবং 5কে শেষে নির্দিষ্ট রেখে সংখ্যা করা যাবে। তাহলে যেহেতু 0 প্রথম এবং 5 শেষে, মানে 2টা ডিজিট আমাদের ফিক্সড, বাকি থাকে কয়টা? 3টা। তাহলে সেই 3টা ডিজিটকে যদি আমি বিন্যাস করি সেই ক্ষেত্রে পাবো কত? ফ্যাক্টোরিয়াল 3 এত উপায়ে। এটা সমান আমরা পাচ্ছি কত? 6 উপায়। ফ্যাক্টোরিয়াল 3 মানে হলো 6, অর্থাৎ 3 × 2 × 1, এটাকে গুণ করে বের করলে আমরা পাবো কত? 6। তাহলে আমরা পেলাম কত?
শূন্যকে প্রথমে এবং 5কে শেষে রেখে যদি আমরা বিন্যাস করি বা সংখ্যা গঠন করি, সেক্ষেত্রে আমরা কয়টা সংখ্যা গঠন করতে পারবো? টোটাল 6টা সংখ্যা গঠন করতে পারবো। এখন আমরা কিন্তু প্রথমে আমরা কি বের করলাম? যে সর্বশেষ স্থানে শুধুমাত্র 5কে রেখে। এখন শূন্য কোথায় আছে না আছে এটা কিন্তু আমরা বের করি নাই। প্রথমে বের করলাম, এটা পেলাম কত? 24 উপায়। টোটাল পেলাম 24 উপায়ে আমরা শূন্য, সেটা প্রথমে থাকতে পারে, মাঝে থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা পেলাম কত? 24 উপায়ে শব্দ গঠন সংখ্যা গঠন করলাম। এখন শূন্যকে যদি আমরা প্রথমে রাখি সেই ক্ষেত্রে পাবো হচ্ছে 6টা। তাহলে আমরা যেহেতু সার্থক বলা আছে, তাহলে সার্থক বলা থাকলে আমরা কি করব? এই 6টাকে 24 থেকে বাদ দেব। তাহলে 24 থেকে এই 6টা, অর্থাৎ প্রথমে শূন্য যেহেতু আমরা 6টা সংখ্যাতে পাবো, সেই সংখ্যাটাকে বাদ দেব। সেই সংখ্যাটাকে বাদ দিলে 24 থেকে যেটা পাবো আমরা, সেটা হবে আমাদের সার্থক বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমরা পেতে পারি অতএব 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যাবে সমান, টোটাল ছিল আমাদের কত? টোটাল ছিল আমাদের এখানে 24 উপায়, এবং আমাদের প্রথমে শূন্য রাখলে আমরা পাচ্ছি কত? টোটাল 6টা উপায়। এত উপায়, এইখানে আমরা পেলাম কত? এত উপায়। আমরা যদি 5কে প্রথমে রাখি, অর্থাৎ এখানে আমরা একটু এডিট করে নিচ্ছি, এখানে শুধু 5 অঙ্কের না, এখানে লিখব 5কে শেষে নির্দিষ্ট, 5কে শেষে নির্দিষ্ট রেখে 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যাবে 18 উপায়। এটা পেলাম কিভাবে? আমি এটা আবার একটু রিভিউ দিচ্ছি। প্রথমে আমরা দেখব যে কি কি আমাদের ডিজিটগুলো দেওয়া আছে, সেই ডিজিটগুলো দেখে নিলাম। এবার আমরা সেই ডিজিটগুলো দ্বারা 5 অঙ্কের বিজোড় সংখ্যা গঠন করতে হলে অবশ্যই আমাদের শেষে বিজোড় সংখ্যা রাখতে হবে, সেই কথাটা আমি উল্লেখ করে দিলাম। এখন সর্বশেষ স্থানে যদি আমি 5কে রাখি, এখানে বিজোড় ডিজিট আছে 2টা, একটা আছে 5, একটা আছে 3। তাহলে সর্বশেষ স্থানে আমি 5কে যদি রাখি, সেই ক্ষেত্রে আমরা সব সংখ্যা গঠন করতে পারবো টোটাল 24 উপায়। এখন শুধু সংখ্যা গঠন করলেই তো হবে না, আমাদের দেখতে হবে সেটা সার্থক বিজোড় সংখ্যা কিনা। তাহলে সার্থক বিজোড় সংখ্যা তখনই হবে যখন আমাদের প্রথমে শূন্য আসবে না। এখন আমরা দেখব আগে শূন্য কতগুলোতে আসে। তাহলে শূন্য প্রথমে যদি শূন্য রাখি এবং শেষে যদি 5 রাখি, সেই ক্ষেত্রে আমরা সংখ্যা পাবো 6টা। তাহলে ওই যে 24টা রয়েছে, সেই 24 থেকে 6 যদি আমি বাদ দেই, তাহলে আমরা সার্থক যে বিজোড় সংখ্যা পাবো, সেটা যে সংখ্যাটা পাবো সেটা হবে আমাদের সার্থক বিজোড় সংখ্যা। তাহলে সেটাই বের করলাম আমরা এখানে, টোটাল 18 উপায়। এখন এটা পেলাম আমরা কিসের ক্ষেত্রে? 5কে শেষে নির্দিষ্ট রেখে। এবার 3কে শেষে নির্দিষ্ট রাখলেও তো আমরা সেম টাইপের 18টা উপায় পাবো, সেম জিনিসটাই পাবো। তাহলে একবার আমরা 5কে প্রথমে শেষে নির্দিষ্ট রাখবো, একবার 3কে শেষে নির্দিষ্ট রাখবো। তাহলে এখানে লিখতে পারি সুতরাং, বা অনুরূপভাবে, এখানে সুতরাং না লিখে আমরা লিখব অনুরূপভাবে অনুরূপভাবে 3কে শেষে নির্দিষ্ট রেখে সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যাবে সমান 18 উপায়। সেম জিনিসটাই, যেহেতু আমরা 5-এর জন্য বের করলাম, আমরা যদি 3-এর জন্য বের করি সেম 18 উত্তর পাবো। তাহলে এটা 5-এর জন্য একবার পেলাম 18, 3-এর জন্য পেলাম 18, তাহলে টোটাল কতগুলো সংখ্যা গঠন করতে পারবো? সুতরাং এইবার লিখবো আমরা, সুতরাং 6, 5, 3, 2, 0 অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যাবে সমান
5-এর মাধ্যমে পাবো 3টা, কি 5-এর মাধ্যমে পাবো 18টা এবং 3-এর মাধ্যমে পাবো 18 উপায়। টোটাল পেলাম 36 উপায়। এটা হবে অ্যান্সার। আমাদের যেহেতু বলছে এই সংখ্যা, এই ডিজিটগুলো ব্যবহার করে 5 অঙ্কের কতগুলো সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যাবে, সেই ক্ষেত্রে 3কে শেষে রেখে একবার আমরা বিজোড় সংখ্যা পাবো এবং 5কে শেষে রেখে একবার বিজোড় সংখ্যা পাবো। সুতরাং এই দুইটা সংখ্যাকে যদি শেষে রেখে আমরা বিজোড় সংখ্যা গঠন করি, সেই ক্ষেত্রে আমরা টোটাল পাবো কত? 36টা উপায়। তাহলে 36টা অর্থাৎ 36টা সার্থক বিজোড় সংখ্যা পাবো। এখন এখানে কথা হলো, এখানে বিজোড় সংখ্যা না বলে কিন্তু জোড় সংখ্যাও বলতে পারে। তাহলে সেম ভাবে আমরা ব্যবহার করব। জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা কি রাখবো? শেষে রাখবো 0, তারপরে অর্থাৎ জোড় যে ডিজিটগুলো রয়েছে সেই ডিজিটগুলোকে শেষে রাখবো। যেমন 6কে শেষে রাখতে পারি, এটার ক্ষেত্রে 6, 2 এবং 0, এই 3টা ডিজিটকে আমরা শেষে রেখে কত উপায়ে সাজাতে পারবো। অর্থাৎ যে কোনো একটাকে আগে বের করে নেব, বের করে নিয়ে বাকি দুটাকে অনুরূপভাবে লিখে দেবো। এবং 0-র ক্ষেত্রে আমরা যখন নির্ণয় করব তখন কিন্তু আমাদের প্রথমে আর 0 আসবে না, শুধুমাত্র শেষেই 0 আসবে। সেই ক্ষেত্রে আমরা সেমভাবে আমরা বের করে নিতে পারবো। যাই হোক, বের করে আমরা 3টার ক্ষেত্রে যে মান পাবো, 3টাকে আমরা যোগ করে দিলে আমরা সার্থক বা জোড় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা বা সার্থক জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা যে যতগুলো সংখ্যা পাবো সেইটা কিন্তু আমরা পেয়ে যাব। এখানে আমাদের যেহেতু প্রশ্নে আমাদের বলা ছিল কি সার্থক বিজোড় সংখ্যা, এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে এবং এটা প্রায়ই দেওয়া থাকে। এখানে সার্থক বিজোড় না দিয়ে দেওয়া থাকতে পারে অর্থপূর্ণ বা অর্থবোধক সংখ্যা। সেক্ষেত্রে কিন্তু সেমভাবে আমাদের সমাধান করতে হবে। বা শুধু বিজোড় বললে সেটা আলাদা কথা, কিন্তু এখানে বলবে সার্থক বিজোড় অথবা বলবে অর্থপূর্ণ বিজোড় বা অর্থবোধক বিজোড় সংখ্যা গঠন করো। তো যাই হোক, এই ছিল এই প্রশ্নের উত্তর। এই প্রশ্নটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, যে প্রশ্নগুলো প্রায় পরীক্ষায় আসে। যেমন এখানে আমি এই প্রশ্নটা অলরেডি সমাধান করে দিয়েছি, যে ঢাকা শব্দটির বর্ণগুলোকে একবার ব্যবহার করে কত প্রকারে সাজানো যায়। তারপরে নেভার, এখানে আমরা নেভার শব্দটা ব্যবহার করতে পারি। নেভার শব্দটিকে বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়। কমন শব্দটিকে কত প্রকারে সাজানো যায়, এটাও আমরা একবার করে এসেছি। NP4 = 6 × NP3 হলে n এর মান নির্ণয় করো। এই সেম প্রশ্নটা আরো একবার সমাধান করেছি আমরা। এবং সেম টাইপের আরো একটা প্রশ্ন রয়েছে, যে NP4 = 12 × NP2 হলে বা যদি এত হয় তবে n এর মান নির্ণয় করো। এবং এটা যেভাবে সমাধান করা আছে এটাও কিন্তু সেম ভাবে সমাধান করা যাবে। স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে পলিটেকনিক শব্দটিকে কত প্রকারে সাজানো যায়, যেটা অলরেডি সমাধান করা হয়েছে। এখানে দেওয়া আছে কি ম্যাথমেটিক্স শব্দটিকে কত প্রকারে সাজানো যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে এবং এই প্রশ্নটা আমরা কিন্তু সমাধান করে ফেলেছি। এবং এই প্রশ্নটা একটু আগেই সমাধান করলাম। সর্বশেষ যে প্রশ্নটা সমাধান করলাম বা যে গাণিতিক সমস্যার সমাধান করলাম সেটা হলো এই প্রশ্নটা। এখানে দেখো দেওয়া আছে কি অর্থবোধক বিজোড় সংখ্যা, যেমন আগেরটাতে কি ছিল সার্থক বিজোড় সংখ্যা। একই কথা, সেম ভাবে আমরা সমাধান করতে পারবো। বা এই যে সেম কথাটাই এখানে দেওয়া আছে, যে সার্থক বিজোড় সংখ্যা। এবং দুইটা প্রশ্ন কিন্তু একই প্রশ্ন। এবং এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি বলা চলে এই একটা এবং এই একটা প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা এর পাশাপাশি আসে। এই 3টা প্রশ্ন কিন্তু আমরা সলভ করলে আশা করি এই চ্যাপ্টারে যত প্রশ্ন রয়েছে বা বিন্যাস চ্যাপ্টারে যত প্রশ্ন রয়েছে সবগুলো সমাধান করতে সক্ষম হব। তো এই ছিল আজকের মতো বিন্যাস চ্যাপ্টারে। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।